গ্রীষ্মের ছুটি পড়েছে কলেজে। বন্ধুরা মিলে ঠিক হলো আগের বছরের মতোই এবছরও কোথাও ঘুরতে যাওয়া হবে। বন্ধু বলতে আছে দেবু, সুমিত, রাহুল আর আমি অমিত। তাই একটা দিন ঠিক করা হলো যে এবছর ঘুরতে কোথায় যাব। প্রায় 1 ঘন্টা আলোচনার পর ঠিক হলো দার্জিলিংয়ে ঘুরতে যাব। তাই আর কিছু ঝামেলা হলো না। কথা মতোই বুধবার সবাই স্টেশনে হাজির হলাম একেবারে সকাল 6:30টায়। কারণ ট্রেন আছে 7:30টায়। কিন্তু ওই রাহুল একটু দেরি করেছে আর কি, তাই ওকে একটু ঝাড় খেতে হলো। সুমিত তখনই বলে উঠল, এই ট্রেন চলে এসেছে, চল চল। তাড়াতাড়ি ট্রেনে উঠলাম আর নিজেদের সিটে গিয়ে বসলাম। তখন সুমিত একটু আনন্দের সঙ্গে বলল, চাপ নেই, যে হোটেলে থাকবো তার ম্যানেজার আমার বাবার প্রিয় বন্ধু, তাই আগে থেকেই আমাদের রুমগুলো বুকিং হয়ে গেছে। কিন্তু যেখানে থাকবো জায়গাটা সেখানে খুবই নির্জন। তখন আমি বললাম, আরে ওটা কোনো ব্যাপার নয়। আমরা আমার কথায় সবাই ঘাড় নাড়ল। ট্রেনের বাইরে দেখলাম সে এক চমৎকার পাখি, কিন্তু ট্রেন দ্রুত গতিতে চলায় তাকে ভালো করে দেখতে বা বুঝতে পারলাম না। যা দেখে মনে হলো কলকাতায় এরকম পাখি আর নেই। সুমিত বলছিল ওর বাবা নাকি গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। গাড়িটা হোটেলেরই অবশ্য, হোটেল দিকে পাঠাবে। তো অনেকটাই সময় পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছালাম দার্জিলিংয়ে। স্টেশনে নেমে দেখি গাড়ি আগে থেকেই দাঁড়িয়ে আছে। সেটাই উঠে রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে। বাইরে যে প্রাকৃতিক সৌন্দর্য তা আমার মনকে স্পর্শ করছিল। প্রায় 1 ঘন্টার পর আমরা হোটেলে পৌঁছালাম। একটা বোর্ডে বড় বড় অক্ষরে লেখা আছে প্যারাডাইস হোটেল অ্যান্ড লজ। গাড়ি থেকে নেমেই যেটা অদ্ভুত বলে মনে হলো, হোটেলের সামনে কিছুটা দূরে একটা ভাঙা বাড়ি, কিন্তু তাছাড়াও জায়গাটা একটু অদ্ভুত ধরনের। যখন পৌঁছালাম প্রায় বিকেল, একটা হালকা কুয়াশার আস্তরণ চারিদিকে ভাসছে। আমরা সবাই ক্লান্ত, তাই যে যার রুমে গিয়ে ঘুমোতে চলে গেলাম। আমি যখন উঠে তখন রাত 7:30 বাজছে। রুমটা অবশ্য বেশ বড়, আবার একটা ব্যালকনিও আছে। সেখানে গিয়ে দাঁড়ালাম। হোটেলের সম্পূর্ণটা দেখা যাচ্ছে। যখন আলো ছিল তখনই কেমন জানি লাগছিল, আর এখন তো রাত, পুরো ভুতুরে ভুতুরে লাগছে। আমি তৈরি হয়ে ওদেরকে ডাকতে গেলাম, দেখি সবাই তৈরি হয়ে গেছে। এবার 4 বন্ধু নিচে এসে ম্যানেজারের সঙ্গে কথা বললাম। তারপর বাইরে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে গল্প, গান, আড্ডা, কথাবার্তা ইত্যাদি চলতে লাগলো। কিন্তু এবারও যেটা অদ্ভুত লাগলো সেটা হলো ওই ভাঙা খুঁড়ে ঘরটা। মনে হচ্ছে একটা মিটমিট করে আবঝা আলো জ্বলছে ওখানে। ঘরটার পাশে একটা বড় আম গাছ। ঘরটার সামনে একটু উঠোনও আছে। তখনই দেবু ডাকলো, কোথায় রে সব, চল রে, খাবার রেডি হয়ে গেছে। আমি ওদের সঙ্গে চলে গেলাম হোটেলের ভেতর। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে চলে গেলাম। তার আগে ঠিক হলো কালকে সকালে সবাই পাহাড় দেখতে যাব আর ভোরবেলা সানরাইজ দেখব। সবার আগে ব্যালকনিটায় পায়চারি করছি, এমন সময় ভাঙা রহস্যময়ী ঘর থেকে একটা টিমটিমে আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে ঘরটা যেন আমায় আকর্ষণ করছে। তাই তখনই দেরি না করে রহস্যের সমাধান খুঁজতে একাই হোটেল দিকে বেরিয়ে ঘরটার সামনে হাজির হলাম। আলো তখনও মিটমিট করে জ্বলছে। একটা ছোট জানলা ছিল। উঠোনটা পেরিয়ে জানলাটায় দিয়ে মুখ বাড়িয়েছি। এমন সময় এক মহিলার কণ্ঠ। সেই কণ্ঠ মধুর আর নরম। পিছন ঘুরে দেখি কেউ নেই। সামনে তাকাতেই প্রায় ছিটকে পড়লাম মাটিতে। ভয়ে আমার হার্টফেলি হয়ে যেত। মেয়েটা তখনই খিলখিল করে হেসে উঠল। আমি একটু রেগেই বললাম, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? আর একটু কিছু হলেই তো আমার হার্টফেলি তো হয়ে যেত। জামাটা ঝাড়তে ঝাড়তে মাটি থেকে উঠলাম। মেয়েটা দেখি এক দৃষ্টিতে দেখছে। আমি একটু ভালো করেই বললাম, কে তুমি? তুমি কে? এখানেই তুমি থাকো? দেখে মনে হলো মেয়েটা এখানে একাই থাকে। ও আমার থেকে ছোট বলে মনে হলো, কিন্তু সে কোনো উত্তর দিল না। একটা শব্দে পিছন ঘুরে দেখি কেউ নেই। সামনে দেখলেও মেয়েটাও উধাও।
আর আলোটাও বন্ধ হয়ে গেছে। রাতও অনেক হয়েছে, তাই তাড়াতাড়ি হোটেলের রুমে ফিরে এলাম। ভাবলাম মেয়েটা কে, নামটা কি, ওখানে কি একাই থাকে, কি করছে ওখানে, এইসব না জানা উত্তরের প্রশ্ন নিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু পরের দিন তাড়াতাড়ি উঠে সানরাইজ দেখলাম সবাই মিলে। সে একেবারে অপূর্ব দৃশ্য, সেটা ক্যামেরাবন্দিও করে রাখলাম। অবশ্য আমি মনে করেই ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম, কি ভাগ্যিস। এইসব দেখে বেরিয়ে পড়লাম নাস্তা খেয়ে পাহাড় দেখতে। পাহাড়ে উঠলাম, বন্ধুরা মিলে একটু আনন্দ হাসি গল্প করে দুপুরের আগেই হোটেলে ফিরে এলাম। ফ্রেশ হয়ে বসলাম খেতে। দুপুরের মেনু ছিল কচি খাসির মাংস, ভাত আর 5-6 রকমের তরকারি। সবাই পেট ভরে খেয়ে যে যার রুমে যাচ্ছিলাম। সুমিতকে বললাম, কিরে মাংসটা কেমন ছিল? আমার তো ভালোই লেগেছে। সুমিত একটু ঘাড় নেড়ে হেসে চলে গেল রুমে। আমিও আমার রুমে ফিরে এলাম। কিন্তু এই সারাদিনে সেই কুঁড়ে ঘরটার অচেনা মেয়েটাকে আমি দেখতে পাইনি। ভাবলাম মেয়েটা কি ঘরে একাই থাকে নাকি, বাইরে তো কখনো বেরোয়নি। এই ব্যাপারে ম্যানেজারকে কিছু জিজ্ঞাসা করবো নাকি। বিকেলবেলা সবাই যখন বাইরে ছিল তখন আমি ম্যানেজারকে ব্যাপারটা বললাম। দেখি মনে হলো ম্যানেজার কথাটা শুনে একটু ভয় পেয়েছে। আমাকে বলল, দাদাবাবু, ওইদিকে না যাওয়াই ভালো। আপনারা আমাদের অতিথি, তাই এখানে বন্ধুদের সঙ্গে আনন্দ করুন আর ওই সব কথা ভুলে যান। এই বলে ম্যানেজার তাড়াতাড়ি ওইখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। ব্যাপারটা খুব অদ্ভুত, কিছুটা আবার একটু রহস্যও আছে, সেটা আমার কাছে অজানা। ভাবতে ভাবতে বাইরে বন্ধুদের কাছে চলে গেলাম। সবাই মিলে হোটেল থেকে কিছুটা দূরে একটা সুন্দর স্পটে গেলাম। ঘুরে সন্ধ্যাবেলা হোটেলে ফিরে এলাম সবাই। ওদেরকে বললাম, তোরা যা, আমি আসছি। এই বলে ওরা চলে গেল। আমি সেই ভাঙা কুঁড়ে ঘরটার সামনে এসে দাঁড়ালাম। একটা ঠান্ডা বাতাস ঘরের পাশে থাকা আম গাছটাকে একেবারে ঝাঁকিয়ে দিয়ে চলে গেল। তখনই ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। ভালো করে তাকাতেই দেখলাম সেই অচেনা মেয়েটা কোথা থেকে এলো। অদ্ভুত। আমি জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি, এখানে কি করো, একাই থাকো না তোমার সঙ্গে কেউ থাকে? মেয়েটা যেন এক অদ্ভুত হাসি হাসলো। আমার নাম নয়নতারা। আমি একা থাকি না, আমার সঙ্গে আমার মা থাকেন। তো আপনার নাম কি? আপনার বাড়ি কোথায় জানতে পারি? ও, অবশ্য আমার নাম অমিত সেনগুপ্ত, কলকাতায় থাকি। গরমের ছুটিতে এখানে ঘুরতে এসেছি আর কি। এই বলে আলোটা নিভে যেতে মেয়েটা উধাও। এতক্ষণে শিশিরের গতি বাড়লো বলে তাই আমি লজে আমার রুমে ফিরে এলাম। 2 দিন কেটে গেল। এর মধ্যে সেই মেয়েটির সঙ্গে আমার গভীর বন্ধুত্বে পরিণত হলাম। একদিন সন্ধ্যাবেলায় নয়নতারার সঙ্গে কথা বলছি। অমিত বাবু, আপনি এখান থেকে কবে যাবেন? চারিদিক ভালো করে ঘুরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, চারিদিক ভালো করেই ঘুরেছি, আর তোমার মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি। অবশ্য আর 3-4 দিনের মধ্যেই কলকাতা ফিরে যাব। কিন্তু একটা কথা, তুমি বললে তোমার মা আছেন, তাকে তো কখনো দেখিনি। আসলে মায়ের একটু শরীরটা খারাপ, ওই জন্য বাইরে যাইনি আর কি। এই বলে আগেরবারের মতোই লাইটটা দপ করে নেমে যেতেই নয়নতারা উধাও। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আলোর সঙ্গে নয়নতারার কি সম্পর্ক? নয়নতারার মুখ আর আমি দেখিনি। যখন দেখা হয় তখন চোখ বাদে পুরো মুখে ঢাকা থাকে। হোটেলে এসে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে ঘুমোতে চলে গেলাম। ঘুমটা প্রায় ধরেই গিয়েছিল, কিন্তু একটা চিৎকারের শব্দে ঘুমটা ভেঙে গেল। লাইট জ্বেলে ঘড়ির দিকে দেখি রাত প্রায় 12টা। এত রাতে আবার কে? বিছানা থেকে নেমে ব্যালকনিতে গেলাম, কারণ শব্দটা ওই দিক থেকেই আসছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারের ঢাকা, দূরের জিনিস প্রায় দেখাই যাচ্ছে না। তারই মধ্যে মনে হলো অন্ধকারের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে। এবার কি করব, ভয়ও লাগছে। ভিতর থেকে টর্চ নিয়ে সেই দিকে মারতেই মূর্তিরা উধাও। এ তো একবারে ভুতুরে কাণ্ড, ব্যাপারটা বন্ধুদেরকে বলতে হবে। এই ভেবে ভিতরে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা এই ব্যাপারটা বন্ধুদেরকে বললাম। তারা আমার কথা তো বিশ্বাসই করলো না, উল্টে আবার সুমিত বলল, তুই ওসব ঘুমের ঘরে দেখেছিস, ভূত আবার হয় নাকি? ওসব বাজে কথা। কেউ আবার ফুঁ দিয়ে উড়িয়ে দিল কথাটা। আমি জানতাম এরা কেউ আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি চলে গেলাম সেই ভাঙা কুঁড়ে ঘরটার কাছে। আর সেখানে গিয়ে 4-5 বার নয়নতারাকে ডাকলাম, কিন্তু কোনো উত্তর এলো না। তাই আমি ভাঙা ঘরটার দরজাটায় একটু হাত দিয়ে থিলতেই খুলে গেল। একটু অদ্ভুত একটা গন্ধ নাকে এলো।
ঘরটার ভেতরে সব জিনিসই প্রায় পুড়ে গেছে, কিন্তু একটু এগোতেই আবার সেই গন্ধ পেলাম। দরজার বাঁ দিকে সেই জানালাটা, সেখানে থেকে দাঁড়িয়েই নয়নতারা আমার সঙ্গে কথা বলতো। ওপরে সেই লাইট যেটা টিম টিম করে জ্বলতো। হঠাৎ দেখতে পেলাম দেওয়ালে একটা পুরানো দিনের বাঁধানো ফটো, তার ওপরে ধুলোর এক আস্তরণ পড়েছে, সেটাও হালকা পুড়ে গিয়েছে। ধুলো সরাতেই যা দেখলাম তাতে আমার চক্ষু স্থির হয়ে গেল। সেই ছবিতে নয়নতারা আর তার পাশে এক বয়স্ক ভদ্র মহিলা। মনে হলো নয়নতারারই মা। কি করব কিছু বুঝতে পারছি না। এমন সময় শুনতে পেলাম বাইরে থেকে কে একজন ডাকছে। তড়িঘড়ি করে বেরিয়ে যেতে দেখতে পেলাম এক বয়স্ক লোক, পরনে একটা ছেঁড়া জামা, চোখে মুখে যেন এক দুঃখ আর ভয়। সেই প্রথমে বলল, সে এক ভয়ানক গল্প দাদাবাবু, আপনি শুনবেন? তাহলে শুনুন। আজ থেকে 2 বছর আগে এই কুঁড়ে ঘরে নয়নতারা তার মা লীলাবতী থাকতো। নয়নতারার বাবা ছিল না, তাকে তার মাই বড় করে তুলেছে। এই ঘরটার সামনে প্যারাডাইস হোটেল অ্যান্ড লজ ছিল, সেখানেই দুইজনে কাজ করত। কিন্তু এই হোটেলের ম্যানেজার উদয়শঙ্কর এই কুঁড়ে ঘরটাকে ভেঙে একটা পার্ক তৈরি করতে চেয়েছিল। সেই জন্যই ম্যানেজার তাদেরকে উঠে যাওয়ার জন্য বারবার আবেদন করেছিল, কিন্তু মা ও মেয়ে রাজি হয়নি। একদিন রাত্রিবেলা লীলাবতী কাজের জন্য বাজারে গিয়েছিল, আর নয়নতারা একাই বাড়িতে ছিল। আর ওই ম্যানেজার কিছু লোক দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। চোখে আর আমার চোখের সামনে নিমিষে পুড়ে খাক হয়ে যায়। নয়নতারার চিৎকারের আওয়াজ আমি আজও শুনতে পারিনি। আর লীলাবতী ফিরে এসে যখন দেখে মেয়ে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে, সে দুঃখে সহ্য করতে না মেরে পাশের আম গাছে আত্মহত্যা করে। ম্যানেজার অন্য কথা বলে পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে যায়, আমাকে হুমকি দিয়ে মুখ বন্ধ করিয়ে দেয়। তারপর থেকে আর ওখানে কেউ যায় না দাদাবাবু। আমি দেখলাম সেই বয়স্ক মানুষটি কাঁদতে লাগলেন। আমি কি বলবো কিছুই ভেবে পারছিলাম না। নয়নতারা কি বেঁচে নেই? আমি হতভম্ব হয়ে গেলাম। তখনই সেই লোকটি বলল, দাদাবাবু, ওই আম গাছটা দেখতে পাচ্ছেন? ওর নিচেই মা ও মেয়ের দেহ আছে, যেটা আপনাকে জ্বালিয়ে ফেলতে হবে। এ শুধু আপনিই পারবেন, কারণ সামনের যে অমাবস্যা আসছে সেটাই আত্মাদের শক্তি বেড়ে যায়। যদি না পুড়াতে পারেন তাহলে ভীষণ বিপদ। এই বলতে বলতে লোকটি ওখান থেকে চলে গেল। সন্ধ্যাবেলা আমি ঘরটার সামনে হাজির হলাম। সকালের ঘটনায় আমি এখনও অবাক আর ভীত। তখনই জানলার দিকে দেখি নয়নতারা দাঁড়িয়ে। কি বলবো কিছুই বুঝতে পারছি না। নয়নতারাই বলল, অমিতবাবু, আমি জানি আপনি সব জেনে গেছেন হয়তো যে আমি আর বেঁচে নেই। আমাকে ক্ষমা করুন, কিন্তু এর প্রতিশোধ আমি থেকেই নেব। এই বলে নয়নতারা উধাও হয়ে গেল। আমি লোকটার কথা মতোই অমাবস্যার দিন ঠিক আম গাছটার নিচে সন্ধ্যের ঠিক আগের সময়টাই এসে হাজির হয়েছি। ভয়ও লাগছিল। কিছু না ভেবে মাটি খুঁড়তে যাব, এমন সময় কোথা থেকে ম্যানেজার চলে এলো। আমি প্রায় হতভম্ব। ভাবলাম এই ম্যানেজার আবার কোথা থেকে চলে এলো। ব্যাস, শুরু হয়ে গেল নয়নতারার কাণ্ড। চারিদিকে তুমুল ঝড়, প্রায় কিছুই দেখা যায় না। তারই মধ্যে দেখতে পেলাম নয়নতারাকে। তার যে মুখের এক পাশ ঢাকা থাকতো সেটা আজ নেই। আমি ভাবলাম এটা নয়নতারা, যার মুখের এক পাশ পচে গলে গেছে। তাকে দেখতে স্বাভাবিক মানুষের মতো নয়, এক আত্মা বলে মনে হচ্ছে। ম্যানেজারও ভয়ে পালাতে যাবে, নয়নতারার এক আঙুলের ইশারায় ম্যানেজারকে আকাশে ভাসিয়ে দিল। তারপর দেখি আর এক মহিলা। মনে হলো এ নয়নতারার মা সম্ভবত। ফটোতে দেখেছিলাম, সে যে মৃত তা চিনতে আমার ভুল হলো না। নয়নতারার মায়ের যে দুটো কঙ্কালসার হাত ম্যানেজারের গলা জেঁকে ধরলো, আর ম্যানেজারকে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। নয়নতারা ধন্যবাদ দিয়ে কোথাও উধাও হয়ে গেল, আর ঘরটাও সেখানে নেই। আমি পরের দিন বাড়ি ফিরে এলাম। ভাবলাম নয়নতারার আত্মা এবার হয়তো শান্তি পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।